দিয়েছেন, তবে কি হবে সেটা সময় কথা বলবে। এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, তবে তা পুরোপুরি বন্ধ হবে কিনা সেটা সময় জানা যাবে। তবে এই সংকট যেমন বিপদ তেমনি সম্ভাবনার দরজাও খুলে দিয়েছে। এই যুদ্ধ নতুন নেতৃত্ব, নতুন কূটনীতি, নতুন মুসলিম সংহতির একটি সূচনা হতে পারে, এমনটাই প্রত্যাশা করা যায়। একটি পরিপক্ক, সুশৃঙ্খল, দুর্দর্শী মুসলিম বিশ্ব এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রয়োজন। ইরান ইসরায়েল যুদ্ধ সেই প্রয়োজনকে তীব্রভাবে সামনে এনে দিয়েছে। যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া যায়, তাহলে একদিকে যেমন মধ্যপ্রাচ্যে শান্তির পথ তৈরি হবে, অন্যদিকে মুসলিম বিশ্বের মর্যাদা ও আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাই এখনই সময় একতাবদ্ধ হয়ে একটি সম্মিলিত, সুপরিকল্পিত মানবিক কণ্ঠস্বর তৈরি করা। মুসলিম বিশ্বের যুদ্ধ কখনো গোলা বারুদের লড়াই নয়, কখনো কখনো তা সভ্যতার বিবেকের পরীক্ষা, নেতৃত্বের দুর্দর্শিতা, ন্যায়ের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা হয়ে ওঠে। 2025 সালের বিশ্ব ব্যবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধ এক ভয়াবহ মোড় নিয়েছিল, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সংবেদনশীলতাকে আন্দোলিত করেছে। এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধে মুসলিম বিশ্বের ভূমিকাই বা কি হওয়া উচিত ছিল? এই প্রশ্ন কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঐতিহাসিক, নৈতিক ও ধর্মীয় প্রশ্ন বটে। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়, এটি শুরু হয়েছিল 1979 সালে ইরানি বিপ্লবের পরপরই। ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র ঘোষণা করে ইরান তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকেই দুই রাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই, প্রক্সি যুদ্ধ এবং গোয়েন্দা লড়াই অব্যাহত ছিল। একদিকে ইরান হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদিদের মতো গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা করে, অন্যদিকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে সিরিয়া, লেবাননে ইরাকি সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। সাম্প্রতিক উত্তেজনা সেই দীর্ঘ শত্রুতার বহিঃপ্রকাশ ছিল। ইরানের সামরিক কমান্ড স্ট্রাকচারের উপর ইসরায়েলের টার্গেট অ্যাটাক, এরপর ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা গোটা অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। যে আগুন এখন জ্বলছে তা হয়তো শুধু তেহরান বা তেল আবিবের সীমায় থেমে থাকবে না। বস্তুত এই যুদ্ধ কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয়, এটি মুসলিম বিশ্বের শতরূপ সংকট ছিল। এটি একটি মার্কিন ইসরায়েল কূটনীতিক পূর্ণ পরিণত, অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেকার বিভাজনের জ্বলন্ত প্রমাণ। প্রশ্ন হলো, এটি একটি সার্বভৌম মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ হলে মুসলিম বিশ্ব কি নীরব থাকবে, নাকি ইতিহাসের দায় মাথায় নিয়ে এক নতুন ভূমিকা নেবে? ইসরায়েলের এই আগ্রাসন শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটি ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, বৃহত্তর মুসলিম জনগণের আত্মমর্যাদার বিরুদ্ধেও। কারণ এই যুদ্ধ একটি রাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা নয়, এটি মুসলিম নেতৃত্ব, ঐক্য, প্রতিরোধের মনোবল ধ্বংসেরও কৌশল। মুসলিম বিশ্ব বলতে প্রায় 57টি রাষ্ট্রের কথা বলছি, যাদের জনসংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি, আর ভূসম্পদ, খনিজ সম্পদ ও ধর্মীয় ঐক্য অনেক শক্তিশালী। কিন্তু বাস্তবতায় এই মুসলিম বিশ্ব দুর্বল, বিভক্ত এবং রাজনৈতিকভাবে অসংগঠিত। উপসাগরীয় রাজতন্ত্রগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন নিজেদের অর্থনৈতিক স্বার্থ ও পশ্চিমা কৌশলগত জোটের সঙ্গে এতটাই যুক্ত হয়ে গেছে যে ইসরায়েল বিরোধী অবস্থান নিতে তাদের দ্বিধা হয়। অন্যদিকে তুরস্ক, কাতার, মালয়েশিয়া তুলনামূলকভাবে স্বাধীন অবস্থান নেওয়ার চেষ্টা করে। এই বৈচিত্র্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মধ্যপ্রাচ্যে। একই সঙ্গে আবার এটির সম্ভাবনাও, এটি একটি যৌথ উদ্যোগ গ্রহণ করা যায়। এই অবস্থায় মুসলিম বিশ্ব যা করতে পারে তা হলো ইসলামী সহযোগিতা সংস্থাকে কেবল বিকৃতি বা বিবৃতি দেওয়া থেকে বেরিয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শুধু মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বললে হবে না, বাস্তবে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি একটি স্থায়ী রাজনৈতিক কমিটি গঠন করে সংঘাত ও সমাধানে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া যেতে পারে। যে কোনো মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যেমন তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান মিলে একটি ইসলামিক শান্তি করিডর প্রতিষ্ঠা করতে পারে, যার মাধ্যমে ইরান ইসরায়েল বা এই ধরনের যুদ্ধের সংঘাতে একটি আন্তর্জাতিক শান্তিপথের প্রস্তাবনা ভবিষ্যতে দেওয়া হবে বা দেওয়া যাবে। এইরকম একটা সংগঠন তৈরি করা উচিত। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে যৌথ উদ্যোগে মুসলিম বিশ্ব একটি আঞ্চলিক যুদ্ধবিরতি ও অস্ত্রবিরতি প্রস্তাবনা দিতে পারে। এইরকম একটি সংগঠন করা উচিত, বা এমন একটি সংগঠন করা উচিত যে সংগঠনের কাজ হবে মুসলিম বিশ্বে ইসরায়েলি ব্যবসা, ব্র্যান্ড, প্রযুক্তি, সামরিক যন্ত্রাংশের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক স্তরে অর্থনৈতিক বয়কট করার বা আহ্বান
দিতে পারবে। এছাড়াও যেসব রাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সমর্থন করছে বা তাদের প্রতিও কৌশলগত চাপ প্রয়োগ করছে তাদের সাথে বিরোধের সৃষ্টি করতে পারবে। জ্বালানি উৎপাদনকারী মুসলিম দেশগুলো একত্রিত হয়ে তেল রপ্তানি বা কৌশল পুনর্বিন্যাস করতে পারে, যেমনটি 1973 সালে আরব রাষ্ট্রগুলো করেছিল। ওই সময় বিশ্বব্যাপী এটি এক নতুন শক্তির স্বীকৃতি তৈরি করেছিল। পশ্চিমা মিডিয়া দীর্ঘদিন ধরে মুসলিম বিরোধী প্রচার করে এবং তারা এই প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। মুসলিম বিশ্বেরও উচিত আলজেরিয়া প্রেস টিভি, ইন্দোনেশিয়া মিডিয়া, মালয়েশীয় ব্রডকাস্টের সমন্বয়ে একটি গ্লোবাল ইসলামিক মিডিয়া চ্যানেল তৈরি করা, যা সংঘাতের বাস্তবতার রূপ তুলে ধরবে এবং প্রোপাগান্ডাকে মোকাবেলা করবে। সামাজিক মাধ্যমেও প্রশিক্ষিত সাংবাদিক ও গবেষক গোষ্ঠী তৈরি করা, যা সংঘাত বিষয়ক এবং নিরপেক্ষ তথ্যভিত্তিক ব্যাখ্যা পৌঁছে দিতে পারবে মুসলিম ও আন্তর্জাতিক যুব সমাজের কাছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ সহায়তা, চিকিৎসা, খাদ্য, আশ্রয় নিশ্চিত করতে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলির মিলে একটি সংস্থা তৈরি করা উচিত এবং যারা পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করতে পারবে। মানবিক সহায়তা কেবল রাজনৈতিক নয়, এটি ধর্মীয় দায়িত্ব। মুসলিমদের উপর আঘাত মানে গোটা মানব জাতির উপর আঘাত। এই অনুভূতি ও নৈতিক দায়বদ্ধতা প্রতিষ্ঠিত করতে হবে। তবে কিছু চ্যালেঞ্জ অগ্রাহ্য করা যাবে না, বা কিছু চ্যালেঞ্জ মুসলিমদের সামনে আসবে। তা হলো মুসলিম বিশ্ব নিজেই অনেক জায়গায় বিভক্ত। শিয়া সুন্নি মতভেদ, উপসাগর বনাম পারস্য উপসাগর অঞ্চলের প্রতিযোগিতা, সৌদি ইরান ঠান্ডা যুদ্ধ ইত্যাদি একটানা ঐক্য গড়ে তোলার পথে বাধা। আবার আন্তর্জাতিক শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন তাদের কৌশলগত স্বার্থ এই সংঘাতে জড়িত। ফলে মুসলিম বিশ্বকে বড় কৌশলগত বোঝাপড়ার মধ্যে দিয়ে চলতে হবে। এই সংকট যেমন বিপদ তেমনি সম্ভাবনার দরজাও খুলে দিয়েছে। এই যুদ্ধ নতুন নেতৃত্ব, নতুন কূটনীতি, নতুন মুসলিম সংহতির একটি সূচনা হোক এমনটাই প্রত্যাশা। এক পরিপক্ক, সুশৃঙ্খল ও দুর্দর্শী মুসলিম বিশ্ব এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রয়োজন। ইরান ইসরায়েল যুদ্ধ সেই প্রয়োজনকে তীব্রভাবে সামনে এনে দিয়েছে। যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া যায় তাহলে একদিকে যেমন মধ্যপ্রাচ্যে শান্তির পথ তৈরি হবে, অন্যদিকে মুসলিম বিশ্বের মর্যাদা ও আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাই এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মিলিত, সুপরিকল্পিত মানবিক কণ্ঠস্বর তৈরি করা। নীরবতা, দ্বিধা এবং বৈষয়িক হিসাব না করে মুসলিম বিশ্বের উচিত নিজেদের স্বার্থ ও নৈতিকতা, ইতিহাসের দায় মাথায় নিয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং নতুন প্রজন্মের কাছে একটি স্পষ্ট মেসেজ দরকার যে আমরা শুধু ফেসবুক বা কনফারেন্স বা মুসলিম ঐক্যের কথা বলি না, প্রয়োজনে দৃঢ় অবস্থানও আমরা নিয়ে থাকি। আশা করা যায় আগামী দিনে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো রাষ্ট্র হবে উঠবে ইরান। তারা খুব শীঘ্রই নিউক্লিয়ার বা অ্যাটম বা পরমাণু বোমা তৈরি করতে পারবে বলে আশা করা যায়। বর্তমানে তাদের যে মিসাইল সিস্টেমে তারা যা উন্নতি করেছে তা পশ্চিমা বিশ্বের মনে ভয় ধরিয়ে দিয়েছে।